আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালের ভিডিওতে কিছু অসঙ্গতি রয়ে গেছিল, কিছু অনিশ্চয়তা রয়ে গেছিল। এই যে অসঙ্গতি যেগুলো ছিল এবং অনিশ্চয়তা যেগুলো ছিল শেখ হাসিনার মামলা নিয়ে আইসিটিতে, সেই ত্রুটিগুলো সংশোধন করা এবং নিশ্চিত করা যে কি হচ্ছে আদৌ, তার জন্যই এই ভিডিওটি আবার নতুন করে করা। এবং গতকালকে আমি বলেছিলাম যে এরা কি দেখা করতে গেছেন। রাহুল প্রিয়াঙ্কা তারা গিয়েছিলেন, প্রথমে শুনেছিলেন সার্জিও ঘোষ যাবেন, পরে রাহুল গান্ধীর আপত্তিতে সার্জিও ঘোষকে বাদ দেওয়া হয় যে আমাদের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার, আমরা ভারতবর্ষ সামলে নেব, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লোককে ঢোকানো উচিত হবে না, তাই তাকে বাদ দেওয়া হয়। আর ব্যাপারটা বোঝার জন্য কংগ্রেসের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি গেছিলেন এবং হরিশ সালভে যিনি আইসিটিতে যিনি মামলা লড়েন তিনি গেছিলেন। এখন একটা নিশ্চিতকরণ যেটা আমি নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে একটি মামলা করেছেন। আমি বলেছিলাম সেই মামলা শুনানি হয়তো এগিয়ে আসছে, কিন্তু সেটা নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রাষ্ট্র টু রাষ্ট্র মামলা হয়। কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় কোনো এর বিরুদ্ধে, একই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, ব্যক্তি কোনো মামলা করতে পারে না। যেটা ঠিক আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজির নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছে তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন, এক হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ, এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য, এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সশরীরে হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হবে তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে ব্রিফ যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন। আর অভিষেক মনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, আর সেটা রাহুল প্রিয়াঙ্কা
নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনিও আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপগুলো জারি করা হয়েছিল সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে, যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম। আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি। পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি রয়ে গেছে সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকমভাবে খোঁজখবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত যে এরকম, সকলেই তো খোঁজ খবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না। তা এটা কি রিপোর্ট হলো? তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটিকে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও, তার যে ভুল ত্রুটি সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা, যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং নয়, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে, আর এই মানে চক্রটার সঙ্গে, উৎখাতের চক্রটার সঙ্গে যারা যারা জড়িত আছে, কার কার নাম আছে আমি জানি না, যারা যারা জড়িত আছে, শেখ হাসিনা নিশ্চয়ই বলেছেন যে এর জড়িত আছে, তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এবং প্রত্যেকের শাস্তির বিধান চাওয়া হবে। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় হয়তো 3-4টে শুনানি হয়তো হবে, তার মধ্যেই মানে রায় বেরিয়ে যাবে। তার মধ্যে ভারতবর্ষ যা করার ভারতবর্ষ তো করবেই, যেগুলো করার, কিন্তু ওটা একটা ফাইনাল একটা ডেস্টিনেশন একটা করে রাখা হলো, যেখান থেকে ভারতবর্ষ তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। সমস্যাটি আন্তর্জাতিক, কিন্তু এর ফলাফল বাংলাদেশে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এবং একই সঙ্গে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধ, অথবা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের ফলে বিশ্বের যে রাজনৈতিক সিস্টেমটা রয়েছে সেটি সম্ভবত তছনছ হতে বসেছে। যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, এতে করে ইরানের বিজয় মোটামুটি নিশ্চিত। অন্যদিকে আমেরিকার যে পরাজয়, এই পরাজয় মোটামুটি চূড়ান্ত। এখন কোনো মতে আসলে মুখ রক্ষা করার জন্য একটি চুক্তি বিটুইন আমেরিকা এবং ইরান, এখানে ইসরায়েলকে অরক্ষিত রাখা হচ্ছে। তো সেই চুক্তির মাধ্যমে আমেরিকা যতই বড়াই করুক না কেন, কিন্তু তলে তলে তাদের সর্বনাশ যা ঘটার ঘটে গিয়েছে। তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপ, সেই ইউরোপের প্রায় সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইউরোপের যে সামরিক সংগঠন ন্যাটো, সেই ন্যাটো ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এবং ন্যাটো থেকে সম্ভবত আমেরিকা নিজেদেরকে প্রত্যাহার করে নেবে। আমেরিকা সরাসরি ন্যাটোর মেম্বার নয়, কিন্তু ন্যাটোর যে ফাইন্যান্স, অর্থ, তার একটা বিরাট অংশ আমেরিকা করে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকে তিনি বলছিলেন যে এটি একটি শ্বেতহস্তি। আর এই ইরান যুদ্ধে তিনি ন্যাটোকে জড়াতে চেয়েছিলেন, যেভাবে আফগানিস্তানের যুদ্ধে ন্যাটোকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু ন্যাটো এখানে সাড়া দেয়নি। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, এরপরে ইউকে ইত্যাদি প্রায় সব রাষ্ট্রের কাছে তিনি নিবেদন করেছিলেন একটা যৌথ বাহিনী গঠন করার জন্য, কিন্তু সেটা হয়নি। অধিকন্তু হরমুজ নিয়ে যে সমস্যাটা হয়ে গেছে সেটি হলো হরমুজের উপর একছত্র আধিপত্য বিস্তার করছে ইরান, এবং একই সঙ্গে হরমুজের উল্টো দিকে আরেকটি বাব আল মান্দ নামক আরেকটি হরমুজের মতো, এটাকে যেমন হরমুজ স্ট্রেইট বলা হয়, হরমুজ প্রণালী, ওটাও বাব আল মান্দ ইয়ামেনের কাছাকাছি আর একটা এরকম সমুদ্রের যে পথ প্রণালী সেটা রয়েছে। এবং ইরানের যে এই মুহূর্তে শক্তিমত্তা রয়েছে, সেই শক্তিমত্তা দিয়ে যদি তারা সেই হরমুজের মতো বাব আল মান্দ বন্ধ করে দেয়, তাহলে এই বিশ্বের যে 20% তেল হরমুজ দিয়ে প্রবাহিত চলাচল করে, একইভাবে বাব আল মান্দ দিয়ে অলমোস্ট 10% তেল রপ্তানি হয়। এই 30% তেল যদি বন্ধ করে দেয় তছনছ হয়ে যাবে। একই সঙ্গে রেড সি, যেটাকে লোহিত সাগর বলা হয়, এরপরে পারস্য উপসাগর, এই দুটো সাগরের উপরে একছত্র আধিপত্য রয়েছে ইরানের। এবং ইরান এখানে যদি দীর্ঘমেয়াদে এই অশান্ত পরিবেশ অশান্ত করতে চায় সেটা তারা করতে পারবে, এবং এটা আরবের কোনো রাষ্ট্রের সেই সক্ষমতা নেই। আর দীর্ঘমেয়াদে এই জলপথগুলোকে নিরাপদ করার সামর্থ্য আমেরিকা তো দূরের কথা, ইউরোপ আমেরিকা একসাথে মিলে সেই কাজ করতে পারবে না। ফলে যে কোনো মূল্যে তড়ি ঘড়ি করে তাকে ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসতে হচ্ছে। এখন মুখ রক্ষার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, ইরান আমাকে কথা দিয়েছে তারা তাদের যে পারমাণবিক যে প্রকল্পগুলো রয়েছে তারা আর বাড়াবে না, এবং পরমাণু বোমা তৈরি করার জন্য তারা যে ইউরেনিয়াম প্রকল্প এটাকে যে উন্নত করেছে, এই টোটাল প্রকল্পগুলো তারা আমেরিকার হাতে দিয়ে দেবে। এভাবে এক ধরনের কথাবার্তা বলছে। ইরান বলছে এটা মিথ্যা কথা, আমরা বন্ধও করবো না, আর এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প আবার বলার চেষ্টা করছেন যে তাদের যে একটা পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ ছিল, গোপন যাকে বলা হয় কুঠুরি, সেখানে তারা এই পরমাণু কর্মকাণ্ড চালাচ্ছিল। সেটি আমেরিকা যে ক্লাস্টার বোমা দিয়ে বা ওই যে তাদের যে B-2 বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়ে ওটা ধ্বংস করে দিয়েছে। এখন ওখানে যে সকল ইউরেনিয়াম রয়েছে সেগুলো ইরান এবং আমেরিকা যৌথভাবে সেগুলো উদ্ধার করে ওগুলো আমেরিকা তার জিম্মায় নিয়ে যাবে। কাজেই এখানে আর যুদ্ধ করার কোনো দরকার নেই। আমেরিকা যত সহজে তাদের মুখ রক্ষা করার জন্য যে সকল কথাবার্তা বলছে, ইরান সেগুলো রিভোল্ট করছে। ফলে কি হলো, এই যে আমি আজকের যে ভিডিওটি করছি, এই গত 48 ঘন্টা ইরান এবং আমেরিকার মধ্যে অন্ততপক্ষে 4 থেকে 5 দফা কথাবার্তা, কাউন্টার কথাবার্তা, তারপরে হরমুজ প্রণালী খুলে দেওয়া, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, ইরানি বন্দরগুলোর উপর অবরোধ দেওয়া, আবার বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া, এই ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এই যে এরকম একটা স্ট্যাবল যে একটা অবস্থা বা আনস্টেবল যে একটা অবস্থা, স্টেবল অবস্থা ইরানের জন্য আর আমেরিকার জন্য আনস্টেবল অবস্থা যা চলছে, আলটিমেটলি এতে করে বিশ্ব মোড়ল হিসাবে সোভিয়েত ইউনিয়নের পর আমেরিকা সারা পৃথিবীকে যেভাবে শাসন করছে, শোষণ করছে, সারা পৃথিবীর সব কিছু যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ তাদের থাকবে না। ফলে কি হলো, আমেরিকার যে সকল মাস্টার কোম্পানি, ধরুন বোয়িং, গুগল, মেটা, আমরা যে ফেসবুক করি, তারপর এই যে টেসলা, জেনারেল মোটরস, সারা পৃথিবীর আইটি থেকে শুরু করে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি, যা কিছুতে আমেরিকার প্রভুত্ব রয়েছে সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে, এবং আমেরিকাতে একটি দুর্ভিক্ষ এবং মহামন্দা অনিবার্য হয়ে পড়বে। আমেরিকা কিন্তু বেশ কয়েকবার মহামন্দার কবলে পড়েছে। তারা প্রথম মহাযুদ্ধের পরে মহামন্দার মধ্যে পড়েছিল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মারাত্মক মহামন্দার মধ্যে পড়েছিল।
প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, দ্বিতীয় মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। তো প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ না করে কেবলই মাত্র আর্থিক বিনিয়োগ করেছে। এই আর্থিক বিনিয়োগ করার ফলে কি হলো, তাদের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম এত বৃদ্ধি পেল, যার ফলে পুরো রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে গেল। মানুষ যখন দেখবেন খুব ধনী হয়ে যায়, তখন তার সমস্ত স্ট্যাবিলিটি বন্ধ হয়ে যায়, অস্থির হয়ে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তো আমেরিকা তো ঠিক সেম অবস্থা হলো। ঠিক এখন আমেরিকার যে অবস্থা, তাদের যত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানির সাথে বিট করার মতো পৃথিবীর কোনো কোম্পানি নেই। এবং এরকমই যখন একটা পরিস্থিতি হয়, তখন ম্যালথাসের সূত্র অনুযায়ী সেখানে একটা এইরকম গ্রেট ডিপ্রেশন চলে আসে। তো এখন কি হলো, আমেরিকার যারা ধনীর কোম্পানিগুলো আছে, তাদের টাকা আসে, আর এই যুদ্ধের ফলে জ্বালানি অন্যান্য সেক্টরে যে সকল অভাব অভিযোগ দেখা দিয়েছে, তার ফলে ওখানকার মধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্র শ্রেণী রীতিমতো পথে বসে যাবে। ফলে 1925, 26, 27, 28 থেকে 32 সাল পর্যন্ত তাদের যে মহামন্দা চলছিল, ঠিক ওইরকম একটা মহামন্দা তাদেরকে আক্রমণ করবে। এবং সেই মহামন্দার কবলে পড়ে তাদের সাথে যারা সম্পৃক্ত সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, এ সকল দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে প্রো আমেরিকান হওয়ার চেষ্টা আমরা করেছি, তাদের সঙ্গে যে চুক্তি করেছি, সেই চুক্তির ফলে আমরা আমেরিকার যে একটা চাপের মধ্যে আছি, সেক্ষেত্রে আমেরিকাতে যদি ডিপ্রেশন শুরু হয়, ওই চাপটা আমাদের উপর পড়বে। এবং মানুষ যখন দেখবেন যে বাঘ বা হাতি, মানে আমি একটা লেখায় লিখেছিলাম, হাতি কখন গু খায়। খুব বড় একটা, খুব ইন্টারেস্টিং একটা লেখা, এটা গবেষণা লব্ধ লেখা। অথবা বাঘ কখন ঘাস খায়, যখন বাধ্য হয়। তদ্রূপ এরকম বড় বড় ধনী রাষ্ট্র, তারা যখন বিপদে পড়ে, তখন আমাদের মতো দরিদ্র রাষ্ট্রের টুটি চেপে ধরে। আমাদের দেশ থেকে গম নিতে হবে, আমাদের দেশ থেকে তেল নিতে হবে, ইত্যাদি সব কিছু। ফলে এই যে আমরা এখন যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা আরও আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। তো যেটা বলছিলাম, যে বিশ্বের এই যে মোড়লিপনা, একক কর্তৃত্ব, ভারসাম্যহীন যাকে বলা হয় একক কর্তৃত্বে আমেরিকা যেটা চলছিল, এটা অসম্ভব হয়ে যাচ্ছে এই ইরান যুদ্ধের পরিণতির ফলে। ফলে আমেরিকাতে সেনা বিদ্রোহ কখনো হয়নি, কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে অন্তত 40 জন 4 স্টার জেনারেলকে অবসরে পাঠানো হয়েছে। কেন? তারা যুদ্ধ করতে চায়নি। এবং একই অবস্থা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। এই যে মোহাম্মদ আলী ক্লে আমরা যাকে বলি, তো মোহাম্মদ আলী ক্লেও এই ভিয়েতনাম যুদ্ধে যেতে চাননি। এই জন্য তার যে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব আমেরিকান সরকার কেড়ে দিয়েছিল। ঠিক একই অবস্থা এখন আমেরিকাতে চলছে, তারা যুদ্ধ করতে চাচ্ছে না। তো এর ফলে কি হলো, পুরো ল্যাটিন আমেরিকা, অর্থাৎ এই যে সকল দেশে সে মেক্সিকোর সাথে মাতব্বরি দেখাচ্ছে, ভেনেজুয়েলার সাথে দেখাচ্ছে, ব্রাজিলের সাথে দেখাচ্ছে, আর্জেন্টিনার সাথে দেখাচ্ছে, এরপরে সে চিলির সঙ্গে দেখাচ্ছে, চিলির পাশাপাশি তাদের যে কিউবার সঙ্গে দেখাচ্ছে। এই পুরো মাতব্বরিটা বন্ধ হয়ে যাবে। উত্তর আমেরিকা বলতে যে রাষ্ট্রগুলো বোঝায়, কানাডা, সেই কানাডার সাথে তাদের সম্পর্ক অনেক আগের থেকেই খারাপ, এটা শূন্যতে চলে আসবে। এদিকে সাইবেরিয়া যে অঞ্চলটি তারা কিনে নিয়েছিল, এটা পার হলে রাশিয়া। ফলে রাশিয়া এত সহজে আমেরিকাকে ছাড়বে না। সোভিয়েত ইউনিয়ন ভাঙার যে ক্ষয়ক্ষতি, সেটাকে তারা শুধু আসলে আমেরিকা থেকে আদায় করার চেষ্টা করবে। ওদিকে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সাথে তাদের যে দ্বন্দ্ব সংঘাত, এবং এখন সারা দুনিয়াতে যেভাবে ডলার দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের যেমন বাংলাদেশে টাকা ছাপাতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ গোল্ড, স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। কিন্তু পৃথিবীর একমাত্র মুদ্রা, সব দেশে এই নিয়মটা ফলো করে, কিন্তু একমাত্র মুদ্রা ডলার, যেটা ছাপানোর জন্য আমেরিকার যেটা ব্যাংক অফ আমেরিকা, তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না, শুধুমাত্র বিশ্বাসের উপর ডলার চলছে, ইচ্ছা মতো তারা ছাপাচ্ছে। এই ডলারের যে ব্যবসাটা,
এটা বন্ধ হয়ে যাবে, ডলারের মূল্যমান হারাবে, এমনকি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে এখন তারা যেভাবে 1 নম্বরে আছে সেটায় তারা থাকবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দেবে। ফলে ইরান যুদ্ধের যে আলামত, সেই আলামতে আমরা বিশ্বের অনেক কিছু তছনছ হতে দেখব। আর সেই তছনছে আমরা যেন মোটামুটি আমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারি, সেটাই মহান রবের কাছে প্রার্থনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।